নিউজ হোয়াট অ্যাবাউটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পেয়ে গিয়েছি, আমি কিভাবে ওনার পরিচয় দেব আমি বুঝতেই পারছি না। উনিকে আমি বলবো কি বিতর্কিত, বলবো কি বহু আলোচিত। তো তাকে আমরা যা জানি, একজন শিক্ষাবিদ, উনি একজন প্রফেসর, যাকে বলা হয় যাদবপুর ইউনিভার্সিটির। তিনি তো নিশ্চিত বিতর্কিত, তার পরিচয়টাই আমি প্রথমে আর দিচ্ছি না। আমরা এনেছি ওই, মানে এই পরিচিতি আপনারা জানেন উনি কি কি ঢঙের মানুষ। ঢং শব্দটা ব্যবহার করলাম এই কারণে, আমাদের খুব বুঝতে সুবিধা হবে কি ঢঙের মানুষ। তার চেহারাটা দেখেই বুঝতে পারছেন যে তিনি কোন মানুষ। সেই মানুষটি এখানে কি আমি বলবো প্রতিবাদী, আমি তাও বলবো না, যে আপনারা বুঝে নেবেন। অম্বিকেশ মহাপাত্র তিনি আমাদের সামনে রয়েছেন। তো আজকের যে এই আন্দোলন, এইটা কি আপনি মনে করছেন, প্রথমেই আমি বলছি উই ওয়ান্ট জাস্টিস পর্যায়ে রয়েছে, যে মার্চ ফর জাস্টিস, ওয়ার ফর বা ফাইট ফর জাস্টিস বলা যায়, এই পর্যায়ে উত্তীর্ণ হয়েছে কি, এটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন কিনা, আমার এই বক্তব্যটাকে আপনি বলুন। আপনার প্রশ্নের উত্তরে বলি, আমাদের যে ইতিহাস, স্বাধীনতা পূর্ব ইতিহাস এবং স্বাধীনতা পরের যে ইতিহাস, এই ধরনের গণজাগরণ আরজিকর কাণ্ডে একজন পড়ুয়া তরুণী কর্তব্যরত চিকিৎসকের যেভাবে পরিকল্পিত হত্যা, ধর্ষণ ইত্যাদি ঘটেছে, তাতে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন স্বতঃস্ফূর্তভাবে, ৮ থেকে ৮০ বছর সব অংশের মানুষ, এটা স্বাধীনতা পূর্ব ভারতেও এই ধরনের ঘটনা ঘটেনি এবং এটা একটা ঐতিহাসিক। এবং গত 14ই আগস্ট রাত্রে রাস্তা দখলের যে ডাক, কে ডাক দিয়েছিল সেটা কোনো বড় বিষয় নয়, সেইটাকে কাতারে কাতারে মানুষ বেরিয়েছেন। রাত্রে তারা রাস্তার দখল নিয়েছিলেন। এখনো পর্যন্ত যারা সাংবাদিকতা করেন, যারা পুলিশ প্রশাসনের সঙ্গে আছেন, সেই দিন পশ্চিমবঙ্গে কতগুলো স্থানে এই জমায়েত হয়েছিল, কত মানুষ জমায়েত হয়েছিল, সেটা এখনো পর্যন্ত অঙ্ক বসে বের করতে পারছে না। অর্থাৎ ঐতিহাসিক, ঠিকই। অর্থাৎ এই ইস্যুতে মানুষ সর্বাংশে রাস্তায় নেমেছে। উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস বলতে আরজি করের কাণ্ডটাকে সামনে রেখে। এবং এই জাস্টিস কে দেবে? এই জাস্টিস তো প্রশাসনকেই দিতে হবে। প্রশাসনের সহায়তায় বিচারকরাই দেবেন। বিচারালয় থেকে এই জাস্টিসটা আসার কথা, আমাদের যে ভারতবর্ষের সংবিধান, তার যে ব্যবস্থা। কিন্তু আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার 2011 সাল থেকে চলছে, সেখানে এই ঘটনাটা একটা প্রথম ঘটনা এবং বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি নিজে পুলিশ প্রশাসন দ্বারা আক্রান্ত হয়েছি, শাসক দলের গুন্ডা দ্বারা আক্রান্ত হয়েছি, জেলেও খেটেছেন হ্যাঁ, অন্যায়ভাবে, এবং একাধিকবার, একবার নয়। আমার বিরুদ্ধে কলকাতা পুলিশ 3টে থানাকে ব্যবহার করে 3টে অভিযোগ করিয়ে, 3টে এফআইআর করিয়ে, 3টে ক্রিমিনাল কেস দিয়ে, 3টে মিথ্যা চার্জশিট দিয়ে আমার এগেনস্টে 3টে মামলা চালিয়েছে। তাহলে কলকাতা পুলিশকে নিয়ন্ত্রণ করছে পুলিশ মন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও। অর্থাৎ আমি যে কথাটা বিস্তারিত না বলে সংক্ষেপে বলতে চাই, আমাদের রাজ্যের শাসক দল কিছু দুষ্কৃতীকে জড়ো করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সারা রাজ্যব্যাপী একটা দুষ্কৃতিরাজ কায়েম করেছেন। এবং শাসক দল যেটা তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষেত্রে, এটা বাংলার ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কারণে বলছি, বাংলা হচ্ছে নবজাগরণের বাংলা। রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কাজী নজরুল, সুকান্ত, সত্যজিৎ, মৃণাল সেনের বাংলা। সেইখানে সমাজের অন্ধকার জগতের মানুষেরা মিলিত হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি দল তৈরি করতে সক্ষম হয়েছে, এবং সেই দল রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে নির্বাচন কমিশন দ্বারা। এবং সেই দল দুর্ভাগ্যবশত হলেও রাজ্যের মানুষের ভোটে 2011 সালে নির্বাচিত হয়েছে। যেহেতু এটা গুন্ডা, বদমাশ, চোর, ডাকাত, বদমাশদের একটা রাজনৈতিক দল, তার ফলে এরা কখনোই দেশের সংবিধান অনুযায়ী, দেশের আইন অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী এরা কখনো প্রশাসন পরিচালনা করতে পারে না। যেহেতু আপনি বলছেন যে এর মূল বেস থেকে আপনি তো বলছেন একদম, অর্থাৎ যেহেতু এটা দুষ্কৃতীদের দল, এটা দুষ্কৃতির রাজ ছাড়া এরা টিকতে পারে না।
একদম। এবং এটা আমার কথা নয়, মুখ্যমন্ত্রী নিজেও বারবার বলেছেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। গুন্ডা কন্ট্রোল করে মানে গুন্ডাদের দল, তিনি তার নেত্রী, তিনি কন্ট্রোল করেন। অর্থাৎ গুন্ডারাজ, দুষ্কৃতিরাজ এই রাজ্যে কায়েম হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস এখন প্রশাসনে রয়েছে। এবং তিনি প্রথম ক্ষমতা আসার পরই কিন্তু এই কথাটি বলেছিলেন, অবশ্যই। প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর। হ্যাঁ, এবং প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হওয়ার পর তার এলাকা, উনি তো কালীঘাট এলাকায় বাড়ি, তার ওখান থেকে অল্প দূরে ভবানীপুর থানায় একজন তৃণমূলী দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছিল পুলিশের দ্বারা, দেশের আইন অনুযায়ী। মুখ্যমন্ত্রী নিজে পায়ে হেঁটে সেই থানায় গিয়ে তাকে জোর করে ছাড়িয়ে এনেছিলেন। হ্যাঁ, মানে আইন ভেঙে, পুলিশের যে আইন আছে সেই আইনকে ভেঙে। এবং সেদিনই তিনি একটা বার্তা দিয়েছিলেন যে আমার দলে যে সকল দুর্নীতিরা আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না। তার মানে কি, উল্টো দিকে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাদেরকে প্রশ্রয় দিলে যেটা হয় সেটা বাড়তে থাকে। এবং কামদুনিতে ধর্ষিতা খুন হয়েছে, কাকদ্বীপে ধর্ষিতা খুন হয়েছে, ধূপগুড়িতে ধর্ষিতা খুন হয়েছে, আপনার নন্দীগ্রামে ধর্ষিতা খুন হয়েছে, বকটুইয়ে হয়েছে, হাঁসখালিতে হয়েছে, আপনার কাঁথিতে হয়েছে, মধ্যমগ্রামে হয়েছে, গাইঘাটাতে হয়েছে, এবং বহু জায়গায় হয়েছে। এবং সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমার কাছে রয়েছে, কারণ আমি আক্রান্তরা মিলে একটা আক্রান্ত আমরা মঞ্চ করে এইসব ঘটনার আমরা তথ্য সংগ্রহ করেছি পরিবারের সঙ্গে দেখা করে। এবং দেখা গেছে সব ক্ষেত্রে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কেউই কিন্তু বিচার পায়নি। কামদুনিও পায়নি, ধূপগুড়িও পায়নি, গাইঘাটাও পায়নি, কাকদ্বীপও পায়নি, সুনিয়া হচ্ছে আমাদের কাঁথির দিকে, সে তারও পায়নি। এক্ষেত্রেও, আরজিকরের ক্ষেত্রেও আমি গতকাল ওদের পরিবারের সঙ্গে দেখা করেছিলাম, আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে ঘন্টাখানেক ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি। এবং কথা বলে যেটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, আমি তো বিজ্ঞানের শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার কাছে স্পষ্ট হয়ে গেছে সেদিন মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারেই কলকাতা পুলিশকে ব্যবহার করে এবং ওখানকার প্রিন্সিপাল বা কলেজ কর্তৃপক্ষকে ব্যবহার করে এই মৃত্যু, ধর্ষণ, খুনের যে ঘটনাটা ঘটেছে এটাকে ধামাচাপা দেওয়ার প্রয়াস রয়েছে প্রশাসনিক স্তর থেকে, এবং তথ্য প্রমাণ লোপাট করারও একটা প্রয়াস রয়েছে। তো এটা কি কারণে আপনি মনে করছেন এত অ্যাক্টিভ, যেটা নাকি সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গিয়েছে, বিদেশে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তো এইটাকে উপেক্ষা করছেন একজন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, উপায় নেই, কারণ এটাই হচ্ছে, তিনি যেহেতু দুষ্কৃতীদেরকে মদত দেন এবং দুষ্কৃতীরা যে এই ঘটনা ঘটবেই, এখন যদি এটার আবার বিচার করতে গিয়ে দুষ্কৃতীদের সাজা দেয়, তাহলে তার যে অবস্থান টলমল হয়ে যাবে। তার অর্থাৎ তাকে প্রশ্রয় দেওয়া ছাড়া, তিনি তো এই প্রশ্নের মধ্যেই আছেন, অর্থাৎ তিনি তার নেত্রী, তিনি যদি আজকে গুন্ডা বদমাইশদের বা ধর্ষকদের সাজা দেন, তাহলে তাকে তারা টেনে নামিয়ে দেবে। অতএব তার অস্তিত্বের জন্য তাকে এই প্রশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আর প্রশ্রয় পরিষ্কার করে বলতে চাইছেন, যদি এই দুষ্কৃতীদের আর এই কাণ্ডকে তিনি প্রশ্রয় না দেন, তাহলে পরে তারই ক্ষমতাচ্যুত করে দেবেন এরা, দুষ্কৃতীরা, কারণ তাদের রাজটা ঠিক রাখবার জন্য। এইটাই কি আপনার বক্তব্য? একদম। এবং এই দুষ্কৃতীরাই যেন তেন প্রকারেণ মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে রাখতে তারা সর্বত চেষ্টা করবে তাদের অস্তিত্বের জন্য, এবং মমতা ব্যানার্জিও তাদের মদত দেওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই ক্ষমতা রাখতে গেলে। আর ক্ষমতা থেকে যদি নেমে যায়, তাহলে মমতা ব্যানার্জিও বিপন্ন হবে, দুষ্কৃতীরাও বিপন্ন হবে। অতএব তারা কেউ বিপন্ন হতে চায় না, অতএব এইভাবেই তারা টিকে থাকতে চাইবে। তো আমি যেটা বলছি, এখন এই যে আন্দোলন, এই যে গণজাগরণ, এটাকে মানে নেতৃত্ব দিয়ে বা যাই বলতে চান, এটা সর্বজনীন এবং সকলের মঙ্গলের জন্য, আমি সার্বজনীন কথাটি ব্যবহার করলাম, সর্বজনীন তো বটেই, এবং যেহেতু এটার সঙ্গে হেতু মঙ্গল জড়িত, এই জন্য সার্বজনীন শব্দটি আমি বারবার ব্যবহার করছি। এটাকে কি টেনে নিয়ে যাওয়া সম্ভব একটা গণ আন্দোলনকে? যদি গণ আন্দোলন জারি থাকে, রাস্তা লড়াই জারি থাকে, তাহলে বিচারও পাওয়া যাবে। আর যদি গণ আন্দোলন থেকে আমরা সরে যাই, তাহলে এই বিচারালয়ে বিচার পাওয়া যাবে না। কারণ সে সিআইডি বলো, সিবিআই বলো, কলকাতা পুলিশ বলো, এরা যে তথ্য যদি না দেয়, তাহলে বিচারালয় কিছু করতে পারবে না। এই রাষ্ট্রীয় ব্যবস্থায় কি আপনি মনে করছেন, আশাবাদী এই বিচারটি পাওয়া যাবে? আমি আশাবাদী, যদি রাস্তার লড়াইটা জারি থাকে, তারাই গণ আদালতের মধ্য দিয়ে যদি মূল আদালতকে প্রভাবিত করতে পারে, তাহলে হয়তো বিচার পাওয়া যাবে। তার মানে এই যে সংগ্রামী জনগণ, এই যে প্রতিবাদী জনগণ, প্রতি মুহূর্তে তারা এই বিষয়টির ওপর, এই বিচারের দাবির মানে পক্ষে তাদের প্রতিনিয়ত লড়াই করে যেতে হবে। অবশ্যই, মানে লড়াইটা মাস্ট, আপনি বলছেন।
এছাড়া এবং এছাড়া কোনো উপায় নেই, আমাদের রাজ্যে উপায় নেই, কারণ আমাদের রাজ্যের সংবিধানের শাসন, আইনের শাসন ভেঙে পড়েছে। আর তার উপর ভরসা করার কোনো জায়গা নেই, রাস্তার লড়াই করেই গণ আদালতের মধ্য দিয়েই ক্ষমতাচ্যুত করতে হবে। এই সারা রাজ্য জুড়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, প্রশাসনিক স্তরে রূপ দিয়েছে, অতএব পুরো ভেঙে পড়েছে। এর থেকে রক্ষা গণ আদালত, জনগণের জমায়েত, এছাড়া বিকল্প কিছু নেই। তার মানে এই রাষ্ট্র মানে বর্তমান সরকারের পতন অনিবার্য করে তোলা উচিত, আপনি বলছেন কি এই যদি আন্দোলন- রাস্তার লড়াই দল নির্বিশেষে থাকে। তাহলে এইটা এখন আমি বলছেন ওই তথাকথিত ছোট্ট ধর্ষণের শব্দটা ব্যবহার করে উড়িয়ে দেওয়া যাবে না, এইটা হচ্ছে ব্যাপক সিস্টেমকে ধর্ষণ আপনি বলতে চাইছেন। অবশ্যই অবশ্যই, পুরো তাহলে system। পরে তো আন্দোলনটাকে তো আরো ব্যাপক করে নিতে হবে আর সেই মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেওছে এবং ব্যাপকভাবে তারা রাস্তায় নেমেওছে, এবং আশা করি এই লড়াইটা জারি থাকবে এবং এর মধ্য দিয়ে বিচার পাওয়া যাবে। এবং আপনার যে সংগঠন রয়েছে, আপনারা যে রয়েছেন গণতান্ত্রিক যে আন্দোলনের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত, আপনারা এইটা কি চালিয়ে যাবেন, বা আপনারা কি অন্যান্য জায়গায় যেমন আজকে কল্যাণী এসছেন, অন্যান্য জায়গায় গিয়ে এই যে কি বলবো এই আগুন স্ফুলিঙ্গটাকে ছড়ানোর চেষ্টা করবেন? আমরা প্রতিবাদের ভাষাটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সাধ্যমতো, কিন্তু মানুষও তার অভিজ্ঞতা থেকে বিষয়টাকে গ্রহণ করছে এবং সেই জন্য মানুষ রাস্তায় নামছে। এটা স্বতঃস্ফূর্তই আপনি উপলব্ধি করতে পারছেন, অবশ্যই অবশ্যই। কারণ আপনার তো একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে, ছাত্র সমাজের সঙ্গে থাকা এই একটা অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আপনারা শুনতেই পেলেন যে অধ্যাপক মশাই তিনি নিজের জীবন দিয়ে বুঝেছেন লড়াই কাকে বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কাকে বলে। তিনি বিস্তৃতভাবেই বললেন, এবং আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারলেন যে আন্দোলন জারি রাখতে হবে, এই আন্দোলন আরো এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে এই সিস্টেম থেকে, এই রাষ্ট্রীয় শোষণ থেকে, এই রাজ্যের শোষণ থেকে আমাদের মুক্তি নেই। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, লাইক করুন, শেয়ার করুন।